বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন দিশানী মজুমদারের কাহিনী অদ্ভুত। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। হে বাবা, বেলা 12টা বেজে গেল। আজ আর রক্ষে নেই। ঘর থেকে বেরোলে এক্ষুনি শুরু হয়ে যাবে গীতা পাঠ। উফ, কাল মুভিটা দেখতে দেখতে এত রাত হয়ে গেল না। যাই, উঠি এবার। উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। পৌঁছে দেখি মা সবজি কাটতে ব্যস্ত। ভয় ভয় মিনমিনে গলায় ডাকলাম, মা, খিদে পেয়েছে। মা বেশ কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরে নবাব পুত্তুর যে, তা এত সকালবেলা ঘুম ভাঙলো কেন? সবে মাত্র 12টা বাজে। হ্যাঁ, আর একটু তো ঘুমোতে পারতেন। ব্যাস, যা ভেবেছিলাম তাই। কপালে আজ নিশ্চয়ই দুঃখ আছে। আস্তে আস্তে উত্তর দিলাম, আসলে। হ্যাঁ, জানি জানি। কিছুক্ষণ চুপ করে থেকে মা আবার বলল, যা টেবিলে গিয়ে বস, খাবার দিচ্ছি। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম মায়ের দিকে। তারপর আস্তে আস্তে টেবিলে গিয়ে বসলাম। মা কিছুক্ষণ বাদে 1 কাপ চা আর লুচি আলুর দম সাজিয়ে নিয়ে এলো। চুপচাপ সেগুলো খেতে থাকলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। একটা বিরক্তিসূচক আওয়াজ বেরিয়ে এলো মুখ থেকে। উঠে গিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ফোনের ওপাশ থেকে বেশ মার্জিত, ভদ্র, সুন্দর একটা মহিলা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আমি কি অগ্নিজিৎ লাহিড়ীর সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। আপনি আমাকে চিনবেন না। আসলে খুব বিপদে পড়ে আপনাকে ফোন করছি। বিপদ? বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি ফোনে এত কথা বলতে চাই না। আপনার সাথে একবার দেখা করতে পারি? আচ্ছা বেশ, আসুন। অনেক ধন্যবাদ। কখন আসবো? বিকেলে আসুন, 5টা নাগাদ। ঠিক আছে। কোথায়? আমার বাড়িতেই আসুন। বেশ, ঠিকানাটা? লিখুন। ঠিকানাটা বলে ফোনটা রেখে দিলাম। তারপর গিয়ে খাবারটা শেষ করতে লাগলাম। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম ক্লাবের উদ্দেশ্যে। গ্র্যাজুয়েশন পাশ করেছি 3 বছর হলো। চাকরির যা বাজার, আমার কপালে জুড়বে বলে তো মনে হয় না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। আর উঠতে বসতে সারাক্ষণ বাড়ির সবার কথা শুনে যেতে হচ্ছে। তাই একটু পালিয়ে ক্লাবে এসে বাঁচি। ক্লাব বলতে একটা গ্যারেজ ঘরে একটা ক্যারাম, একটা টেবিল, 5-6টা চেয়ার আর আমরা 4 জন। আমরা বলতে রোহিত, শুভ, সাহেব আর আমি। সবারই এক অবস্থা, শিক্ষিত, বেকার, যাদের সারাদিন খাওয়া, ঘুমোনো আর আড্ডা মারা ছাড়া কোনো কাজ নেই। ঢুকলাম ক্লাবে, দেখি সবাই চলে এসেছে। সত্যি ঘুমটা আজ বড্ড বেশি হয়ে গেছে। ঢুকতেই শুভ বলে উঠল, কিরে, আজ এত লেট কেন তোর? আর বলিস না, ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেল। যা হয় আর কি। আজ বিকেলে বেরোবি নাকি গঙ্গার দিকে? সবাই ভাবছিলাম আজকে যাবো। না রে, তোরাই যা, আমার একটু কাজ আছে। রোহিত বলে উঠল,
হ্যাঁ, আমরা তো আবার ভুলেই গেছিলাম, তুই তো আবার শখের গোয়েন্দা। তা কোনো নতুন মক্কেল পেলি নাকি? হ্যাঁ রে, একটা মেয়ে ফোন করেছিল, বলো নাকি খুব বিপদ, দেখা করতে চায়, কিছু বলার আছে, বিকেলে আসতে বলেছি ওনাকে। রোহিত ফাজলামি মেরে বলে উঠল, মেয়ে? হ্যাঁ, দেখা করতে চায়? দেখিস রে, আবার এ পাকা দেখা সেরে ফেলিস না যেন। সবাই একসাথে হেসে উঠলাম। বিকেলে ল্যাপটপ নিয়ে বসে শার্লক হোমসের একটা গল্প পড়ছিলাম। এমন সময় বেলটা বেজে উঠল। মা গিয়ে দরজা খুলে দিল, আমিও গেলাম পেছনে। দেখি এক সুন্দরী মহিলা, মহিলা না বলে মেয়ে বলাই ভালো। গায়ের রং খুব একটা ফর্সা নয়, মাঝামাঝি, নাকটা বেশ টিকালো, পাতলা ঠোঁট, তাতে হালকা লাল রঙের লিপস্টিক পরা। তবে সবচেয়ে সুন্দর চোখ দুটো, ওপরের পাতায় কাজল পড়া শুরু করে, বেশ মায়া জড়ানো। দেখে তো মনে হয় বছর 22-23 হবে, কিন্তু চোখে মুখে বেশ বুদ্ধিদীপ্ত একটা চাহনি। পরনে একটা লাল রঙের চুড়িদার, মানিয়েছে বেশ, প্রায় কোমর অবধি লম্বা খোলা চুল, হাওয়ায় চুলগুলো মুখের ওপর এসে পড়ছে। কানে ছোট একটা লাল রঙের দুল, সব মিলিয়ে চোখ আটকে যাওয়ার মতো। মেয়েটা বলে উঠল, এটাই কি অগ্নিজিৎ লাহেরির বাড়ি? আমি এগিয়ে গিয়ে উত্তর দিলাম, হ্যাঁ, আপনি ফোন করেছিলেন। মেয়েটি একটু হেসে সম্মতিসূচক ঘাড় নাড়ল। বললাম, আসুন, ভেতরে আসুন। মেয়েটা ঢুকতে মা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। আমি সোফার দিকে হাত দেখিয়ে বললাম, বসুন। মেয়েটা একটু ইতস্ততভাবে বসল, আমিও বসলাম উল্টো দিকে। হালকা হেসে বললাম, বলুন। নমস্কার, আমার নাম তন্নি রায়চৌধুরী, বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। মাস 6 হলো এসেছি কলকাতায়। এখানে একটা হোস্টেলে থাকি। আপনার কথা এক বন্ধুর মুখে শুনেছি। আমার খুব বিপদ, আমাকে সাহায্য করুন প্লিজ। প্রায় এক নিঃশ্বাসে বলে গেল সব কথা। আমি বললাম, একটু শান্ত হন আগে, শান্ত হয়ে আমাকে সবটা খুলে বলুন কি হয়েছে, নয়তো আমি কি করে সাহায্য করব আপনাকে। মেয়েটির মুখে হালকা একটু ভয় ফুটে উঠল। কিছুক্ষণ চুপ করে বলল, বেশ সম্ভ্রান্ত যৌথ পরিবার আমাদের। আমার দাদুর দাদু জমিদার ছিল। এখন তো আর এসব ব্যাপার নেই, তবে প্রভাব কিছুটা এখনও আছে। দাদু, ঠাম্মি, কাকু, কাকিমা, বোন মানে কাকার মেয়ে, বিধবা এক পিসি ও তার ছেলে, আর 2জন কাজের লোক ও একজন রান্নার লোক রয়েছে বাড়িতে। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান। কাকিমাই বড় করেছেন আমাকে। সবাই মিলে মিশে সুখী পরিবারই বলতে পারেন। পড়াশোনার জন্য কলকাতায় আসা। এবার আসল কথায় আসি। আমাদের হোস্টেলের নাম হয়তো শুনে থাকবেন, মহামায়া হোস্টেল। বেশ কয়েক মাস ধরে আমাদের হোস্টেলে কয়েকটা খুন হয়ে গেছে, শুনেছেন হয়তো। কারণটা কেউ বুঝতে পারছে না। সবাই ভৌতিক ঘটনা বলে চালিয়ে দিতে চাইছে, কিন্তু আমার মনে হয় না এটা কোনো ভৌতিক কোনো ব্যাপার। ওনার কথা কেটেই বললাম, হ্যাঁ, খবরটা শুনেছিলাম। কোনো এক কারণে নাকি 3টে খুন হয়ে গেছে। যারা খুন হচ্ছে তারা নাকি আগে বেশ কয়েকদিন ধরে কিছু চিরকুট পাচ্ছে, মাঝে মাঝে কাউকে নাকি দেখতেও পাচ্ছে, যাকে সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। তারপরই হঠাৎ একদিন পেছনের পুকুরে তাদের লাশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা হোস্টেলের সবাই এই নিয়ে বেশ ভয় দিন কাটাচ্ছি, কিন্তু এই মাঝ সময় অন্য কোনো হোস্টেল ফাঁকা পাবো না বলে আমরা কেউ চলে যেতেও পারছি না। কতদিন হলো হোস্টেলে আছেন? এই 5 মাস হলো। আসল সমস্যা হচ্ছে, গতকাল রাতে আমিও একটি চিরকুট পেয়েছি। সে কি, চিরকুটটা এনেছেন সঙ্গে? হ্যাঁ, এনেছি। একটা ছোট সাইজের ভাঁজ করা কাগজ এগিয়ে দিল আমার দিকে। আমি সেটা হাত বাড়িয়ে নিয়ে ভাঁজ খুলে দেখি কোনো কাগজ থেকে টুকরো টুকরো অক্ষর কেটে শব্দ তৈরি করে লেখা হয়েছে। তাতে লেখা DEATH, ডেথ। তন্নি বলে চলল, গতকাল রাতে একটা শব্দ শুনে ঘুমটা হঠাৎই ভেঙে যায়। উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ওই রাত 2টো বাজে।
আমার বিছানার পাশে ছোট একটা টেবিল থাকে, সেটারই নিচে দেখি এই কাগজটা পড়ে রয়েছে। চিরকুটটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই বললাম, রুমে কি আপনি একাই থাকেন? না, প্রত্যেকটা রুমে 3 জন করে থাকে। আমরাও রুমে 3 জনই থাকি, কিন্তু একজন বাড়ি গেছে। এখন আমরা 2 জনই আছি, আমি আর মৌপিয়া। রাতে যখন ঘুমোন তখন কি দরজা খুলে ঘুমোন নাকি? না, দরজা বন্ধই থাকে, শুধু জানলা খোলা থাকে। কিন্তু সেদিন খুব গরম লাগছিল বলে মৌপিয়া জানলাটা খুলেই রেখেছিল। আপনার রুমমেটের বেডটা কোন দিকে? আমাদের প্রত্যেকের বেডই পাশাপাশি, মাঝখানে কেবল একটা করে টেবিল। আমাদের রুমে একদম জানলার পাশের বেডটা মৌপিয়ার। ওর গরম লাগে বলে বেডটাকে একটু সরিয়ে একদম জানলার পাশে বেড রেখে তারপর টেবিলটা রেখেছে। তারপরে আমার টেবিল, তারপর বেড, তারপরে আর একজনের টেবিল আর বেড রাখা। মানে মৌপিয়া আর আপনার টেবিল পাশাপাশি, তাই তো? হ্যাঁ। তাহলে তো এটা আপনার উদ্দেশ্যে নাও হতে পারে। কিন্তু এটা তো আমার টেবিলের পাশে পড়েছিল। হয়তো কেউ মৌপিয়ার টেবিলে রেখে গিয়েছিল, তারপর হাওয়ায় উড়ে এসে সেটা আপনার টেবিলের নিচে পড়েছে। সে আমি জানি না, তবে যারই উদ্দেশ্যে হোক তারই তো বিপদ। আপনি প্লিজ সাহায্য করুন আমাদের। এভাবে ভয় ভয় আর থাকতে ভালো লাগছে না। খরচ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভাবনা নেই। যা খরচ লাগবে আমি দেবো আপনাকে, কিন্তু কিন্তু প্লিজ আমাদের বাঁচান, প্লিজ। বেশ, আচ্ছা, চিরকুট পাওয়ার ঠিক কদিনের মধ্যে সবাই মারা যাচ্ছে তা লক্ষ্য করেছেন? হ্যাঁ, ঠিক 7 দিনের দিন রাতে। আচ্ছা বেশ, কালকেই তো প্রথম চিরকুট পেলেন, এখনই প্রাণহানির আশঙ্কা নেই। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ভেবে দেখছি কি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এই নিন, আপাতত আগাম 5,000 টাকা রাখুন খরচ বাবদ। আমার দিকে একটা খাম এগিয়ে দিল তন্নি। আমি সেটা নিয়ে একটু হেসে বললাম, অনেক ধন্যবাদ। মেয়েটি উঠে পড়ল। আমি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করে ঘরে এসে বসলাম। ঘড়িতে দেখি 7:30 বাজে। বসে বসে ভাবছি কিভাবে শুরু করব। হঠাৎ মাথায় এলো থানায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসা যেতে পারে। আপাতত বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানার বড়বাবু অবিনাশ দত্ত বাবার ছোটবেলার বন্ধু। অবিনাশ কাকুর থেকে আগে সব কাজেই বেশ সাহায্য পেয়েছি, এবারও নিশ্চয়ই কাকু কিছু তথ্য দিতে পারবে কেস সম্পর্কে। পৌঁছে দেখি কাকু একটা ফাইলে মুখ গুঁজে কিছু পড়ছে। ডাকলাম, কাকু। কাকু ফাইল থেকে মুখ তুলেই হেসে বলল, আরে ছোট গোয়েন্দা যে, তা থানার দিকে কেন? আবার কিসে জড়িয়ে পড়লি? আগের সব কেসেই তো তুমি অনেক সাহায্য করেছো, তাই এবারও একটা খবর জানতেই তোমার কাছে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আগে তুই বস। এই কে আছো? 2 কাপ চা বলো তো, আর কিছু স্ন্যাক্স বলবে। হ্যাঁ, এই বস বস। আমি চেয়ার টেনে বসে পড়লাম। কাকু তারপর হাতের কাছের ফাইলগুলো এক সাইডে গুছিয়ে রেখে বললেন, বল, কি জানতে চাস? অবিনাশ কাকু, মহামায়া হোস্টেলের খবরটা শুনেছো তুমি? ওই ভুতুরে কেসটা? ওই অজ্ঞাত কারণে পুকুরে লাশ পাওয়া যাচ্ছে, সেটার কথা বলছিস তাই তো? ওটাই। ব্যাপারটা আমাকে খুলে বলো তো, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি? তা ওই বিষয়টা নিয়ে পড়লি কেন হঠাৎ? আজ বিকেলে একটা মেয়ে এসেছিল আমার কাছে কেসটা নিয়ে। মেয়েটা নাকি গতকাল রাতে চিরকুট পেয়েছে। আবার? কিন্তু এই কেসটা নিয়ে তো প্রায় 4-5 মাস ধরে তদন্ত চলছে। প্রত্যেক মাসেই একটা করে খুন হয়ে যাচ্ছে, অথচ খুন কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে কোনো কুলি পাওয়া যাচ্ছে না। তুমি আমাকে বলো তো সবটা প্রথম থেকে, আমি দেখি তোমাদের সাথে ভাবা শুরু করি। আচ্ছা দাঁড়া, ফাইলটা বার করি। টেবিলের এদিক ওদিক খুঁজে একটা লাল রঙের ফাইল বের করে বলতে শুরু করলো অবিনাশ কাকু। আচ্ছা বেশ, শোন তবে। প্রথম খুনটা হয় মার্চের 19 তারিখ। মেয়েটির নাম তিয়াশা সাহা, বাড়ি বর্ধমানে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। সে মার্চের 13 তারিখে প্রথম চিরকুটটা পায়। চিরকুটটা বিছানার পাশের টেবিলে রাখা ছিল, জলের গ্লাসের নিচে। সকালে ঘুম থেকে উঠে চিরকুটটা দেখতে পায় সে। কোনো বই থেকে অক্ষর কেটে কেটে শব্দ তৈরি করা, যেখানে লেখা ডেথ। কোনো বন্ধুর ইয়ার্কি ভেবে ও সেটাকে তেমন একটা পাত্তা দেয়নি। এভাবেই 13, 14, 15, 16 তারিখ অবধি এই 4 দিন পর পর শুধু রোজ রাতে
চিরকুটটা পাওয়া ছাড়া আর কিন্তু কিছুই ঘটে না। তারপর 17 তারিখ থেকে মেয়েটা নাকি হঠাৎ হঠাৎ কে কে বলে চেঁচিয়ে উঠত, আবার মাঝে মাঝে চিৎকার করে অজ্ঞান হয়ে যেত। জিজ্ঞাসা করলে বলতো কেউ নাকি আড়াল থেকে তার উপর নজর রাখছে। রাতেও মাঝে মাঝে কে কে বলে চেঁচিয়ে উঠত। 18 তারিখেও সেম ঘটনা ঘটে, কিন্তু সব ঘটনাই ঘটত ওই সন্ধ্যের পর। এরপর 19 তারিখ রাতে খুনটা হয়। কিভাবে খুন হয়, কিভাবে মেয়েটা পুকুরের কাছে পৌঁছয়, কেন সে রাতে ঘরের বাইরে গিয়েছিল, তা কিন্তু কেউই বলতে পারেনি, তা কেউ জানেও না। আমাদের খবর দেওয়া হয় 20 তারিখে সকালবেলা ওই 12টা নাগাদ। ওর রুমমেটরা সকালে উঠে মেয়েটাকে দেখতে না পেয়ে ভাবে হয়তো কলেজ চলে গেছে। তারাও তারপর কলেজের জন্য বেরিয়ে পড়ে। ওই বেলার দিকে হোস্টেলের একজন কর্মচারী পুকুরের দিকে কিছু কাজে গিয়ে দেখতে পায় মেয়েটার লাশ ভাসছে জলে। সে চিৎকার করে সবাইকে ডাকে। এরপর আমাদের খবর দেওয়া হয়। পৌঁছে দেখি মেয়েটা একটা ওই হাঁটু অবধি প্যান্ট আর গেঞ্জি পরা, অর্থাৎ ওই রাতের পোশাক পরা আর কি। তারপর জল থেকে তুলে পোস্টমর্টমে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যেককেই, কিন্তু নতুন কিছু পাওয়া যায় না। যেটুকু বললাম সেইটুকুই কিন্তু উদ্ধার করা গেছে। এরপর আবার সেম ঘটনা ঘটে। এপ্রিলের 17 তারিখ প্রথম চিরকুট পায় এবং খুন হয় 24 তারিখ রাতে। অবিকল সেম ঘটনা। এর পরের ঘটনা মে মাসের 9 তারিখে প্রথম চিরকুট পায় এবং খুন হয় 16 তারিখ রাতে। তুই বলছিস কাল রাতে নাকি প্রথম চিরকুট পায়? কাল ছিল 19 তারিখ। আমরা তো তদন্ত করছি, কিন্তু তেমন কোনো রাস্তা তো দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো ওই হস্টেলের তরফ থেকে কেসটা তুলে নেওয়া হচ্ছে বারবার, আর আমাদের জানানো হচ্ছে মারা যাওয়ার পরে। তারা নাকি হস্টেলের নাম খারাপ করতে চায় না। কি আর বলি। আচ্ছা কাকু, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? দেখ, রিপোর্টে তো বলছে জলে ডুবে মৃত্যু, তবে প্রত্যেকের পেটেই তো অ্যালকোহল পাওয়া গেছে, আর প্রত্যেকটা মৃত্যুর সময় রাত ওই 3টের কাছাকাছি। তদন্ত হচ্ছে না এই বিষয়ে? হ্যাঁ হচ্ছে, কিন্তু যেহেতু হস্টেলের তরফ থেকে কোনো কেস করা হচ্ছে না, শুধু যারা খুন হচ্ছে তাদের পরিবার থেকে কেস করা হচ্ছে। তাদের হস্টেলে গিয়ে জিজ্ঞাসাবাদ ছাড়া আর কিছুই করা যাচ্ছে না। আসলে কি বলতো, ওদের মাথার উপরে না একটা বড় হাত আছে। প্রত্যেকবার আমরা খবর পাচ্ছি খুন হয়ে যাওয়ার পর। তুই যখন আগে খবর পেলি তখন দেখ যদি কোনো কারণ খুঁজে পাস। মাথার ওপর বড় হাত? কার হাত? নট শিওর, বাট ওই এলাকার সবচেয়ে বড় প্রমোটার যশোজিৎ সিনহা, নাম শুনেছিস? বুঝলাম। এর মধ্যে একজন 2 কাপ চা, 1 প্লেট চিকেন পকোড়া দিয়ে গেল। অবিনাশ কাকু 1 কাপ চা আর প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও হে ইয়াং ম্যান, চলো শুরু করো। আমি একটু চিন্তিত মনেই চায়ের কাপটা আর একটা পকোড়া তুলে নিলাম। বাড়ি ফিরে দেখি রাত 10:15। জামা কাপড় বদলে ফ্রেশ হতেই দেখি মা খেতে ডাকলো। বসলাম গিয়ে টেবিলে। কারোর সাথে কোনো কথা হলো না। চুপচাপ খেয়ে উঠে নিজের ঘরে চলে এলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। সিগারেটের প্যাকেটটা আর দেশলাইটা নিয়ে ছাদে উঠে গেলাম। ধোঁয়া মাথায় না গেলে মাথা খুলবে না মনে হচ্ছে। ছাদে উঠে সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, চিরকুটটা পেয়েছে গতকাল, অর্থাৎ 19 তারিখ। হিসেব মতো খুনটা হওয়া উচিত 26 তারিখ রাতে। একটা কাজ করি, মেয়েটাকে ফোন করে বলি কি কি ঘটছে তা যেন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায়। নাম্বারটা যেন কোথায়, এই তো, এটাই, এই তো রিং হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তন্নি বলছেন তো? আমি অগ্নিজিৎ বলছি, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, বলুন। বলছি কখন কি কি ঘটনা ঘটছে তা অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি কিছু ক্লু পেলেন? না, এখনো অবধি পাইনি কিছু, তবে চিন্তা করবেন না, আপনার কিছু হবে না। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। ফোনটা কেটে দিলাম। আপন মনেই হেসে উঠলাম হালকা করে।
মেয়েটার গলাটা আমাকে বশ করছে ধীরে ধীরে। না, একে যেভাবেই হোক বাঁচাতে হবে আমাকে। অনেক রাত হলো, যাই গিয়ে শুয়ে পড়ি। নিচে নেমে এলাম। ঘরে গিয়ে বিছানায় বসে ল্যাপটপটা খুললাম। একটু নাড়াচাড়া করার পর আর ইচ্ছে করলো না আজ মুভি দেখতে, রেখে দিয়ে শুয়ে পড়লাম। অনেক স্ট্রেস গেছে সারাদিন। কেসটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। গঙ্গার পার, সূর্য ডুবছে আর তার রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে। আশেপাশে কেউ নেই, একা আমি দাঁড়িয়ে। কার একটা পায়ের শব্দ আসছে যেন। পিছন ফিরলাম। লাল চুড়িদার, খোলা চুল, মায়াময় চোখ আর মিষ্টি হাসি। নিজের অজান্তেই বলে উঠলাম, তন্নি, কি অপূর্ব দেখাচ্ছে ওকে, চোখ ফেরাতেই পারছি না। মৃদু ছন্দে হেঁটে আসছে আমার দিকে সিঁড়ি দিয়ে। হাওয়ায় ওড়না উড়ছে, চুলগুলো উড়ে চোখে পড়ছে। হাত দিয়ে সেগুলো সরিয়ে নিচ্ছে। আমি যেন আটকে গেছি, নড়াচড়া করারও শক্তি নেই। তাকিয়ে রয়েছি এক দৃষ্টিতে। সামনে এসে দাঁড়ালো তন্নি, হাসছে। উফ, পাগল হয়ে যাব আমি। নিজেই নিজের চোখ ঢেকে ফেললাম। হঠাৎ মনে হচ্ছে চোখের সামনে সব অন্ধকার। চোখ খুলতেই দেখলাম সত্যিই চারিদিক অন্ধকার হয়ে এসেছে। এ কি, আমি তো গঙ্গার পাড়ে ছিলাম, এটা আমি কোথায়? উফ, কি ঠান্ডা চারিদিকে। তন্নি কোথায় গেল? চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকলাম। একটা সাদা চাদর জড়ানো স্ট্রেচারে শোয়ানো একটা লাশ। কার লাশ এটা? আমি এখানেই বা কি করে এলাম? কাঁপা কাঁপা হাতে মুখ থেকে চাদর সরাতেই দুপা পিছিয়ে গেলাম। ঘুমটা ভেঙে গেল। এক লাফ দিয়ে উঠলাম। গা ঘেমে গেছে। উঠে ফ্যানটা বাড়িয়ে দিলাম, জানলাগুলো খুলে দিলাম। হঠাৎ এরকম একটা স্বপ্ন দেখলাম কেন? গলা শুকিয়ে আসছে। জল খেতে গিয়ে দেখি টেবিলে জল নেই। অগত্যা রান্নাঘরে গিয়ে জল খেলাম। ঘরে ফেরার পথে ঘড়িটা চোখে পড়ল। রাত 3:30। তন্নি ঠিক আছে তো? ছুটে গেলাম ঘরে, ফোনটা হাতে নিলাম। একটা ফোন করে দেখি। নাম্বারটা ডায়াল করতে গিয়ে হঠাৎ খেয়াল হলো এখন অনেক রাত। এ কি করছি আমি? রাত 3:30 সময় একটা অচেনা মেয়েকে অকারণে ফোন করছি। পাগল হয়ে গেলাম নাকি? কলটা না করেই রেখে দিলাম ফোনটা। প্যাকেট থেকে একটা সিগারেট বের করলাম, ধরালাম। এখন আর ছাদে যেতে ইচ্ছে করছে না। তাছাড়া এত রাতে কে আর দেখবে? তাই বিছানায় বসে বসেই সিগারেট খেতে থাকলাম। প্রত্যেকটা টানের সাথে ভাবছি শব্দটার কথা। কেন দেখলাম এরকম একটা স্বপ্ন? খুব বেশি ভাবছি না তো আমি? সিগারেটটা শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। ভাবলাম বাকি রাত একটা সিনেমা দেখা যাক। বসলাম ল্যাপটপ খুলে। সকালে যথারীতি ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি, বেলটা বেজে উঠল। কি মনে হলো মাকে থামিয়ে দিয়ে আমি নিজেই গিয়ে দরজা খুললাম। দেখি সামনে তন্নি দাঁড়িয়ে। আজকে একটা কালো রঙের শার্ট আর জিন্স পরেছে, চুল খোলা। বিশেষ কিছু সাজেনি, তাও যেন এত সুন্দর লাগছে চোখ সরাতে পারছি না। রাতের স্বপ্নটার কথা মনে পড়ল। একটু কথা ছিল আপনার সাথে। হঠাৎ তন্নির কথায় হুঁশ ফিরে এলো আমার। হেসে বললাম, আসুন আসুন, ভেতরে আসুন। তন্নিকে সোফায় বসতে বলে হাত ধুতে গেলাম। ফিরে এসে একটু হেসে বললাম, বলুন। তন্নি ভয় মাখা গলায় বলল, আবারও চিরকুট। আবার চিরকুট? কই কই দেখি। হাত বাড়িয়ে চিরকুটটা এগিয়ে দিল। এতক্ষণ এটা হাতে নিয়ে বসেছিল আর আমি লক্ষ্যই করিনি। কি অপদার্থ আমি! হাত বাড়িয়ে দিলাম, সেই একই জিনিস। কিছুক্ষণ ওটা নেড়ে চেড়ে বললাম, কখন দেখলেন এটা? সকালে ঘুম থেকে উঠে। কোথায় ছিল? টেবিলে।
ঘুম থেকে উঠেই জল খাওয়া আমার অভ্যেস। জলের গ্লাসটা নিতে গিয়ে চোখে পড়ল গ্লাসের নিচে রাখা। দরজা জানলা খোলা ছিল? না, কালকে গরম লাগলেও জানলা বন্ধই রেখেছিলাম, কিন্তু সকালে উঠে দেখি জানলা খোলা। মৌপিয়া ঘুমাচ্ছে। তবে আগের দিন কিন্তু আমি সব নিজের হাতে বন্ধ করেছিলাম। তোমার রুমমেট মাঝরাতে গরমের জন্য খুলে রাখেনি তো? বলেই হঠাৎ খেয়াল হলো তুমি করে বলে ফেলেছি। হঠাৎ হেসে বললাম, সরি, তুমি বলে ফেলেছি ভুল করে। একটু যেন লজ্জা মাখা হাসি হেসে তন্নি বলল, না না, তুমি করেই বলুন, সমস্যা নেই। না, মৌপিয়ার খুব গাঢ় ঘুম। একবার ঘুমোলে আর সকালের আগে ওঠে না, বরং আমি বারবার উঠি। কিন্তু কালকে যে কি হলো কে জানে। আমি সাধারণত 12টার পরই ঘুমাই, কিন্তু কাল 10টা বাজতে না বাজতেই চোখ যেন ঘুমে বুঝে এলো। খেতেও নামিনি, ঘুমিয়ে পড়েছি। আর ঘুম ভাঙলো পরের দিন সকালে। রাতে কিছু খাওনি? না, তবে হ্যাঁ, মৌপিয়া আমাকে একটা আইসক্রিম দিয়েছিল, ওটাই খেয়েছিলাম। তারপরে এত ঘুম পেল আর খেতে যেতেও ইচ্ছা করলো না। আইসক্রিম কটা নাগাদ? যতটা মনে পড়ছে ওই 9টা, হ্যাঁ 9টা নাগাদ। আচ্ছা বেশ, 10টা তো বাজতে চললো, আমার ক্লাস আছে, চলি তবে। হ্যাঁ চলি বলতে নেই, বলো আসি। কথাটা বলেই আমার খেয়াল হলো আমি এমন কিছু বলে ফেলেছি যা বলা আমার উচিত নয়। তাকালাম ওর দিকে, একটু হেসে বলল, আচ্ছা আসি। তোমার হোস্টেলের লোকেদের সাথে একটু কথা বলতে হবে, যাবো আজ বিকেলে। আচ্ছা বেশ। উঠে পড়ল তন্নি। আমি দরজা অবধি এগিয়ে দিলাম, চলে গেল। আমি তাকিয়ে দেখলাম ওর চলে যাওয়া। না, আর দেখা যাচ্ছে না ওকে। দরজা দিয়ে আবার বাকি খাবারটা খেতে বসলাম। মনে মনে ভাবলাম, হোস্টেলে জিজ্ঞাসাবাদ করতে গেলে তো পুলিশের সাহায্য দরকার। খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। কাকু। আরে অগ্নি, এত সকাল সকাল কি ব্যাপার? একটু তোমার সাহায্য দরকার গো। হ্যাঁ বল। ওই মহামায়া হস্টেলে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। ও আচ্ছা, বুঝেছি। তা কখন যাবি? আজই বিকেলে। আচ্ছা ঠিক আছে, আমি বরং নিজেই যাব তোর সাথে। আচ্ছা, এখন আসি তবে। সে কি রে? আরে বসবি না একটু? না গো, ক্লাবের দিকে যাই একটু। আচ্ছা বেশ, বিকেল 5টা নাগাদ থানায় চলে আসিস, একসাথেই যাব। আচ্ছা। থানা থেকে সোজা ক্লাবে ঢুকলাম। আড্ডা মেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আজকে। 4টে বাজে, আর যেন অপেক্ষা করতে পারছি না। কখন যে 5টা বাজবে। আমি এখন থেকেই রেডি হয়ে বসে আছি। জিজ্ঞাসাবাদের থেকেও তন্নির সঙ্গে দেখা হবে, এটা ভেবে যেন বেশি আনন্দ হচ্ছে। এই প্রথম কোনো মেয়ের জন্য এরকম অনুভূতি হচ্ছে আমার। তন্নির মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে যা আমাকেও টানছে। একবার 4:30 বাজলেই থানার দিকে ছুটব। অস্থির হয়ে এদিক ওদিক করছি আর বারবার ঘড়ি দেখছি। ওই তো 4:30 বাজে। প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরোলাম। থানায় যখন পৌঁছলাম তখন বাজে 4:55। গিয়ে দেখি কাকু আমার অপেক্ষাতেই বসে রয়েছে। ঢুকতেই বলল, 2জন কনস্টেবল নিয়ে নিচ্ছি, সাথে আমি আর তুই, চলবে তো? দৌড়বে? বেশ, তবে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলো। 4 জন বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা মতো লাগবে পৌঁছতে। গাড়িতে বেশি কথা বললাম না, শুধু মনে হচ্ছে কখন পৌঁছব। দীর্ঘ অপেক্ষার পর যেন অপেক্ষার অবসান হলো। গাড়ি থামলো একটা 3তলা বাড়ির সামনে। গেটে বড় করে লেখা মহামায়া হস্টেল। ঢুকলাম গেট দিয়ে। পুলিশ দেখে দারোয়ান বেশি কথা না বলে আমাদের সুপারের ঘর অবধি এগিয়ে দিয়ে চলে গেল। আমি দরজা নক করলাম। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা দরজা খুললেন। আমার দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকালেন। তারপর কাকুর দিকে চোখ পড়তে মহিলার ভুরু যেন আরও কুঁচকে গেল, আর চোখে মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠল। কাকুই নীরবতা ভেঙে কথা বলল, আমাদের কাছে খবর আছে সেই চিরকুট আবার একজন পেয়েছে। আসুন ভেতরে।
পুলিশ সঙ্গে থাকায় উনি মুখের ওপর কিছু বলতে না পারলেও হাবেভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল উনি বিশেষ খুশি নন আমাদের দেখে। আমি আর কাকু ভেতরে গেলাম ওনার সাথে। কনস্টেবল দুজন বাইরে দাঁড়িয়ে রইল। দুটো চেয়ার দেখিয়ে দিয়ে মহিলা নিজে খাটে গিয়ে বসলেন। আমরাও বসলাম। আমি এবার শুরু করলাম কথা। মহিলার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলাম, আপনার নাম? জয়িতা চৌধুরী। আপনি কি বিবাহিত? হ্যাঁ, কিন্তু প্রায় 8 বছর আগে স্বামী মারা যান, আর আমাদের কোনো সন্তান নেই। এটা আমার স্বামীরই বাড়ি। এত বড় বাড়িতে একা ভালো লাগে না, তাই হস্টেল বানিয়েছি। হোস্টেলটা কত বছর হলো? 6 বছর তো হবেই। এটাই আপনার একমাত্র ইনকাম সোর্স, তাই তো? হ্যাঁ, ওনার ব্যবসা ছিল। উনি চলে যাওয়ার পর ব্যবসায়িক বুদ্ধি আমার বেশি না থাকায় সেটা চালাতে পারিনি। বর্তমানে এটাই আমার একমাত্র ইনকাম। আর কিছু জমানো টাকা আছে, সেখান থেকে সুদ পাই কিছু। বেশ, তা এখানে কতজন আছে? আমি 2 জন আছে, সবসময় থাকে, কাজকর্ম আর বাকি দেখাশোনা করে। আর 2 জন রাঁধুনি আছে, আর দারোয়ান আছে 2 বেলায় 2 জন, আর উপরের 2 তলা মিলিয়ে মোট 24 জন ছাত্রী আছে। রাঁধুনিরাও কি এখানেই থাকে? না, ওরা সকাল 8টা নাগাদ আসে। সকালের টিফিন আর দুপুরের রান্না খাওয়ার সব দায়িত্ব ওদের। ওরা রাত 8টার পর চলে যায়। রাতের রান্না ওরা করে রেখে যায়। যে 2 জন সবসময় থাকে, ওরা রাতে গরম করে খেতে দেয়। দারোয়ান? 2 বেলা 2 জন আছে, যে যার সময় মতো আসে চলে যায়। ওদের থাকার ব্যবস্থা নেই। নিচের তলায় 5টা ঘর। 2টো ঘর নিয়ে আমি থাকি, আর একটা ঘরে ওরা 2 জন থাকে। হলরুমটায় টেবিল চেয়ার পেতে খাওয়ার ঘর করে দিয়েছি, আর রান্নাঘরে রান্না করার ব্যবস্থা করে দিয়েছি। আমার ঘরের সঙ্গে বাথরুম আছে, আমি ওটাই ব্যবহার করি। বাইরে একটা বাথরুম আছে, ওটা বাকিরা ব্যবহার করে। 2 তলায় মোট 4টে ঘর, প্রত্যেক ঘরেই 3 জন করে থাকে। মোট 12 জন। একটাই বাথরুম আছে, সবাই ওটাই ব্যবহার করে। আর 3 তলায়ও সেম ব্যবস্থা 2 তলার মতোই। যশোজিৎ সিনহাকে চেনেন? প্রশ্নটা শুনেই মহিলার মুখে যেন এক রাশ রাগ ফুটে উঠল। হ্যাঁ, চিনি। কিভাবে চেনেন? প্রমোটার। আপনার সাথে আলাপ কি করে? আমার এই বাড়িটার দিকে নজর আছে ওর। অনেকবার অনেক লোভ দেখিয়েছে, এমনকি হুমকিও দিয়েছে বেশ কয়েকবার। কিন্তু প্রাণ থাকতে এ বাড়ি আমি ওর হাতে তুলে দেব না। আমি মরার পর তো আর দেখতে আসবো না, তখন যা পারে করবে। আপনার কি মনে হয় যশোজিৎ সিনহা এই কাজ করতে পারে? করতেই পারে, আমি ঠিক বলতে পারবো না। আপনি কাউকে সন্দেহ করেন না? না। এতগুলো খুন হয়ে গেল, আপনি থানায় কেস করছেন না কেন? দেখুন, এটাই আমার একমাত্র ইনকাম। এটা বন্ধ হয়ে গেলে আমি না খেয়ে মরবো। এমনিতেই হোস্টেলের যা বদনাম হয়েছে, তাতেই আমার অবস্থা অনেক খারাপ। আর পুলিশি ঝামেলায় জড়াতে আমি চাই না। তাই বলে এতগুলো মেয়ের প্রাণের জন্য কোনো আক্ষেপ নেই আপনার? নেই, কখন বললাম? আমিও চাই খুনি ধরা পড়ুক, কিন্তু আমার ব্যবসাটা আমি আগে বাঁচাবো। বেশ, এখন তো বিকেল, চাকররা সবাই নিশ্চয়ই আছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। বসুন, পাঠিয়ে দিচ্ছি। এই বলে মহিলা উঠে চলে যায়। আমি আর কাকু একবার দুজনের দিকে তাকালাম, কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর একজন লোক এসে দরজায় দাঁড়ালো। একটা শার্ট আর প্যান্ট পরা, রং বেশ ফিকে হয়ে গেছে তার, চোখে মুখে চতুরতার ছাপ। আমি ইশারা করতে এসে একটা চেয়ারে বসলো। কি নাম তোমার? রামগোপাল। পুরো নাম বলো। রামগোপাল দত্ত। বাড়ি কোথায়? মেদিনীপুর। আচ্ছা, লেখাপড়া জানো? হ্যাঁ, মাধ্যমিক অবধি পড়েছি। কি কাজ করো এখানে? সব কিছুই। থাকো কোথায়? এখানেই। এখানে কতদিন কাজ করছো? বছর 3। আর কে থাকে তোমার সাথে? আমি আর বিশু, আমরা সবসময়ই থাকি। রান্না ছাড়া বাকি সব কাজই আমরা দুজনেই করি। আচ্ছা আচ্ছা, এই যে খুনগুলো হচ্ছে, কাউকে সন্দেহ করো? না স্যার, এরকম যে কেন হচ্ছে সত্যি জানি না। এত বছর আছি এখানে, কোনোদিনও কোনো নিয়মের নড়চড় দেখিনি। বেশ, ঠিক আছে, আরেকজনকে পাঠিয়ে দাও। মাথা নামিয়ে বেরিয়ে গেল লোকটা। তারপর আরেকজন এলো। তার জামা কাপড়ও কিছুটা আগের জনের মতোই, কিন্তু এর চোখে সেরকম চতুর চাহনি নেই। মুখ দেখে বেশ ভয় আছে বলেই মনে হলো। ইশারা করতে এসে বসল। এভাবে একে একে সব জেরার শেষে বিশেষ কিছু তথ্য পাওয়া গেল না। যা যা জানতাম তাই শুনলাম ঘুরে ফিরে। জেরা শেষে একবার কাকুকে নিচে বসতে বলে তন্নির সাথে দেখাও করে এসছি। মেয়েটার মধ্যে একটা আকর্ষণ রয়েছে, যা আমি উপেক্ষা করতে পারছি না। হস্টেল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলে কাকুকে বললাম,
একবার যশোজিৎ সিনহার সাথে দেখা করে গেলে হতো না? যাবি? চল, তবে ওর কাছ থেকে বিশেষ কিছু পাবি না। হ্যাঁ, মারাত্মক ধুরন্ধর লোক। গাড়ি এসে থামলো একটা 3 তলা বাড়ির সামনে। বাড়ি দেখেই বোঝা যাচ্ছে মালিকের পকেটের অবস্থা বেশ ভালো। গেট দিয়ে ঢুকে এগিয়ে গেলাম। বেল টিপতে একজন লোক দরজা খুলে দিল। কাকে চাই? যশোজিৎ সিনহা বাড়িতে আছেন? আছে। এবার কাকু এগিয়ে এসে বলল, ওনাকে বলুন থানার বড়বাবু কথা বলতে চায়। ভিতরে আসুন। কনস্টেবল দুজনকে দরজার সামনে দাঁড়াতে বলে আমরা ভেতরে ঢুকলাম। একটা সোফা দেখিয়ে আমাদের বসতে বলে লোকটা ভেতরে গেল। আমি চারিদিক দেখছি, বেশ দামি আসবাবপত্র দিয়ে ঘর সাজানো। দেখতে দেখতেই একজন নাইট গাউন পরা লোক ভেতর থেকে বেরিয়ে এলো। আরে স্যার, আমার বাড়িতে কি মনে করে? হাসতে হাসতে কথাটা বলতে বলতে আমাদের উল্টো দিকে রাখা একটা সোফায় উনি বসলেন। মহামায়া হোস্টেলে বেশ কয়েক মাস ধরে খুন হচ্ছে, শুনেছেন নিশ্চয়ই। সেই ব্যাপারেই আপনার সাথে কিছু কথা আছে। এই ব্যাপারে আমি কি করে জানবো বলুন তো? এবার আমি বললাম, আপনার ওই হোস্টেলটার উপর নজর আছে, সে কথা সুপার আমাকে জানিয়েছেন। বাড়িটা বেশ ভালো জায়গায়। আমি কিনতে চেয়েছিলাম, ভালো টাকাও অফার করেছিলাম, কিন্তু উনি রাজি হননি। আর কি করব, চলে এলাম। কিন্তু আমি তো শুনছি অন্য কথা। ওই বাড়িটা পাওয়ার জন্য নাকি আপনি হুমকিও দিয়েছেন। তা আমি যদি বলি এই খুনগুলো আপনি করাচ্ছেন বাড়িটা পাওয়ার জন্য? মিথ্যে কথা। কিছুটা চেঁচিয়ে বলে উঠল লোকটা। কাকু শক্ত গলায় বলল, শান্ত হয়ে বসুন। আপনারা আমার নামে যা খুশি তাই বলতে পারেন না, আমি কিচ্ছু জানি না। যদি প্রমাণ করতে পারেন তবেই আবার এই বাড়িতে আসবেন। নমস্কার। কথাটা বলে উঠে ভেতরে চলে গেল লোকটা। আমরা আর কি করি, উঠে পড়লাম। যাবার পথে কাকু বাড়িতে নামিয়ে দিয়ে থানায় চলে গেল। আজ আর কিছু ভালো লাগছে না, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সব কথাবার্তাগুলো মনে করার চেষ্টা করছি, আর ভাবছি এতগুলো খুন পরপর হওয়ার কারণ কি। অকারণে তো কেউ খুন করবে না, মোটিভটা কি, কার সুযোগ বেশি? এই সব ভাবতে ভাবতে হঠাৎ তন্নির মুখটা ভেসে উঠল চোখের সামনে। আমি কি মেয়েটাকে ভালোবেসে ফেললাম? কিন্তু কিছুদিন আগেও তো চিনতামই না একে অপরকে। এত সহজে কি ভালোবাসা যায়? কিন্তু কিছু একটা আকর্ষণ তো আছে যা আমাকে বারবার টানছে। ওই মায়াময় চোখ দুটো দেখলে ডুবে যেতে ইচ্ছে করে। এসব আবোল তাবোল ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙল ফোনের আওয়াজে। হাতে নিয়ে দেখি তন্নির ফোন। রিসিভ করতেই ওপার থেকে বেশ বিরক্তি মাখা গলায় ভেসে এলো, আজ আবারও চিরকুট পেয়েছি, একই লেখা, একইভাবে টেবিলের ওপর ছিল, নতুন কিছুই হয়নি। আপনি আপনি কি করছেন বলুন তো? এখনো তো কিছুই বের করতে পারলেন না। আমি আমার যথাসম্ভব চেষ্টা আমাকে কথা শেষ করতে না দিয়ে ফোনটা কেটে দিল মেয়েটা। আশ্চর্য তো, কেউ মারবে বলে হুমকি দিচ্ছে, অথচ মেয়েটার কোনো ভয় নেই। বেশ নির্ভীকভাবেই তো কথা বলছে দেখলাম। আর না ভেবে উঠে পড়লাম। স্নান খাওয়া সেরে থানায় যাব আলোচনা করতে। কাকু আসবো? আরে অগ্নি, আয় আয় ভেতরে আয়। কেসটা নিয়ে একটু আলোচনা করতে এলাম কাকু। সে তো বুঝতেই পারছি, বল। দেখো কাকু, মেয়েটা 3 দিন চিরকুট পেয়েছে হিসেব মতো, আর কালকের দিনটা শুধু চিরকুট পাবে। তারপর থেকে কাউকে দেখতে শুরু করবে। আমরা সারা রাত লুকিয়ে পাহারা দেব মেয়েটার ঘরের সামনে। আগে থেকে যখন জানতে পেরেছি তখন এভাবেই এগোনো ভালো। এইটা তুই ঠিক বলেছিস, কিন্তু খুনি যদি ওই হস্টেলের কেউ হয়, যদি সে না আসে, সেক্ষেত্রে বোঝা যাবে ওই কয়েকজনের মধ্যেই খুনি আছে। তখন আবার অন্যভাবে ভাবতে হবে। হিসেব মতো কাল রাত থেকেই যা হওয়ার হবে। হ্যাঁ, তবে কাল রাত থেকেই পাহারা হোক। তবে তোকে কিন্তু একা ছাড়বো না, আমিও থাকবো তোর সাথে। আচ্ছা। আরও কিছুক্ষণ কথা বলে ক্লাবের দিকে গেলাম। আজকে আর সেরকম কিছু করার নেই, অলসভাবেই কেটে গেল দিনটা। মনে মনে ভেবে রেখেছি কেসটা সলভ করার পরেই তন্নিকে আমার মনের কথাটা বলে দেব। অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। পরের দিন কথা মতো আমি আর কাকু চলে গেলাম পাহারা দিতে। সারা রাত কেটে গেল, অথচ কিছুই হলো না। হতাশ হয়ে ফিরে এলাম। পরের দিনও সেম কেস, কিছুই হলো না। দুজনেই বেশ অবাক হয়ে আছি। আজই শেষ দিন, আজই খুন হওয়ার কথা। দুজনেই মনে মনে খুব উত্তেজিত।
রাত 10টার সময় পৌঁছে গেলাম হোস্টেলে। সবাই ঘুমোতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তন্নির ঘরের পাশে বারান্দায় অন্ধকারে লুকিয়ে রইলাম। তন্নি ঘরে ঢুকে দরজা দিল, কিন্তু তন্নিকে দেখে তো একটু ভয় পেয়ে আছে বা উত্তেজিত বলে মনে হলো না। দিব্যি গল্প করছে হেসে হেসে। বেশি ভাবলাম না, যদি মেয়েটা চিন্তামুক্ত থাকে তাহলে তো ভালোই। একে একে সবাই ঘুমিয়ে পড়ল। সারা বারান্দা ঘুটঘুটে অন্ধকার, চারিদিক শান্ত। ঘুম ঘুম এসে যাচ্ছিল, তাও জোর করে চোখ খুলে রেখেছি। দেখতে দেখতে আকাশ ফর্সা হয়ে এলো। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম তন্নি দিব্যি ঘুমোচ্ছে। থানায় ফিরে এলাম দুজনেই বেশ অবাক হয়ে আছি। না, হিসেবে ভুল হয়নি। দুজনে একসাথে হিসেবে ভুল হওয়া সম্ভব নয়। খুনি হোস্টেলের ভেতরেরই কেউ। এবার এটাই খুঁজে বের করতে হবে। দেখি, আরেকবার অন্যভাবে ভাবতে হবে। চলে এলাম থানা থেকে। সারা রাত ঘুম হয়নি। ব্রেকফাস্ট করতে ইচ্ছে হলো না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল মায়ের ডাকে। এই বাবাই ওঠ, দুপুর 2টো বাজে, খাবি না তুই? ধরফড়িয়ে উঠে বসলাম। সত্যি প্রচণ্ড খিদে পেয়েছে। মাকে বললাম, তুমি যাও, খাবার রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মা চলে গেল। আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে এলাম। এখন আর শুতে ইচ্ছে করছে না। প্রায় 4টে বাজতে যায়। এই সময়টা ছাদে বেশ যেতে ভালো লাগে। ছাদে গিয়ে বিকেলের ঠান্ডা হাওয়া খেতে খেতে ভাবতে লাগলাম ঘটনাটা। খুনি যদি হোস্টেলের কেউ হয় তাহলে কে হবে? কার কাছে সুযোগ বেশি? কারণই বা কি? করছেই বা কি করে? দারোয়ান দুজন তো ভেতরে যায় না, তাহলে ওদের দুজনকে মোটামুটি বাদ রাখা যায়। রান্নার লোক দুজনও রাতে থাকে না, সুতরাং ওরাও বাদ। বাকি থাকছে হোস্টেল সুপার আর সবসময় থাকা দুজন আর মেয়েরা। কিন্তু সবাই তো স্টুডেন্ট, ওরা খুন কেন করবে? কালকের ঘটনার পর একদম যেন শূন্যে ফিরে এলাম। যতদূর মনে হচ্ছে যশোজিৎ সিনহা হোস্টেলটাকে বাঁচাতে চাইবে না, বরং হোস্টেলের বদনাম হলে ওর আরো ভালো। কিন্তু তার জন্য বাইরে থেকে লোক পাঠানো দরকার। যা মনে হলো ও নিজে হাতে খুন করবে না। এছাড়া হোস্টেলের ভেতরের কারোর সাথে যোগাযোগ থাকা দরকার। সুপার তো ওনার উপর বেশ চটে আছে বলে মনে হচ্ছে। হোস্টেলের কেউ এরকম করার সাহস পাবে বলে মনে হচ্ছে না। সুপার বেশ দক্ষ মহিলা, এরকম হলে ঠিকই ওনার নজরে পড়তো। যশোজিৎ সিনহাকে উনি গার্ড করবেন বলে মনে হয় না। সুপার হোস্টেলে খুন করে নিশ্চয়ই নিজের কাজের ক্ষতি করবেন না। চাকর দুজনের খোঁজ যতটুকু নিয়েছি আর কথা বলে যা বুঝলাম, ওদের এত সাহস হবে না। বাকি রইল মেয়েরা, কিন্তু কারণ কি? কেউ কাউকে সেরকম ভাবে চেনেও না। মোটিভ ছাড়া এতগুলো খুন, কিছু একটা মিস করে যাচ্ছি, কিছু একটা মিস হচ্ছে। ফোনের রিংটোন কানে যেতে ভাবনায় ছেদ পড়ল। তাকিয়ে দেখি তন্নির ফোন। হঠাৎ করেই যেন চারিদিকের আবহাওয়ায় বসন্তের বাতাস খেলে গেল। যদিও এটা গ্রীষ্মকাল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে গোয়েন্দা অগ্নিজিৎ লাহিড়ী? কি করছেন? গলায় বেশ দুষ্টুমি খেলছে বলে মনে হলো। হেসে বললাম, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? মানে আপনার কেসটা নিয়ে। কিন্তু সে তো সলভ হয়ে গেল। আজ আপনার জন্যই তো প্রাণে বেঁচে আছি। আপনাকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু কেসটা তো এখনো সলভ হয়নি। সেদিন আমরা ছিলাম বলে হয়তো খুনি আসেনি, কিন্তু সে তো আবার আসতে পারে। তাকে ধরা না গেলে তো বিপদ থেকেই যাচ্ছে। ওসব ছাড়ুন তো। আমি এখনো প্রাণে বেঁচে আছি, তা শুধুই আপনারই জন্য। আর মনে হয় খুনি আসবে না। কেন আসবে না? কেন কেন? আপনার ভয়ে যে পালিয়েছে সে। তাই নাকি? তা আমাকে ফোন করেছেন, কিছু বলবেন? আমাকে বাঁচানোর জন্য আপনার একটা ট্রিট পাওনা আছে। বলছি, আপনার কি কাল বিকেলে একটু সময় হবে? মোড়ের কফি শপে আসবেন একবার? আচ্ছা, আসবো। আপনি সময় আর ঠিকানাটা মেসেজ করে দিন। থ্যাংক ইউ। বেশ, রাখি তবে। দেখা হচ্ছে কাল। বাই। কল এন্ডের টোন শোনা গেল। মনটা বেশ খুশি হয়ে গেল। কেসের কথা ভুলেই গেলাম।
ঘরে গিয়ে আলমারি ঘেঁটে সব জামা কাপড় ট্রাই করে দেখেছি কাল কি পরে যাব। এমন সময় মা ঘরে ঢুকে একেবারে অবাক। বাবাই, এ কি করেছিস তুই? সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে রেখেছিস। এই সব জামাগুলো পারছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? উফ, তুমি এখন যাও তো এখান থেকে। হ্যাঁ রে বাবাই, সত্যি করে বলতো, এই মেয়েটা কে? কে মেয়ে? কিসের মেয়ে? বাজে কথা না বলে যাও তো তুমি। আরে বল না। তুমি কি যাবে? মাকে ঠেলে বের করে দরজা দিয়ে দিলাম। যতক্ষণ আমার ঘরে থাকবে উল্টো পাল্টা বলতে থাকবে। আগে তন্নিকে তো বলি, ও রাজি হোক, তারপর নিশ্চয়ই জানাবো। ভেবে নিয়েছি মনে মনে কালকেই বলে দেব। প্রায় 3 ঘন্টা পর একটা জামা পছন্দ হলো। সাইডে সরিয়ে বাকি সব আবার গুছিয়ে রাখলাম। এরপর শুরু হলো আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করার পালা। কিভাবে চুল রাখলে ভালো লাগে সেই সব করতে করতে রাত হয়ে এলো। টেবিল থেকে খাবার নিয়ে টুক করে ঘরে চলে এসেছি। আজ ঘরেই খাবো। মায়ের সামনে গেলেই আবার শুরু করবে। খেয়ে দিয়ে কিছুক্ষণ ছাদে ঘুরি প্রতিদিন। আজ ছাদে উঠেই তন্নিকে ফোন করলাম। হ্যালো, হ্যাঁ বলুন। কি করছেন? এই ডিনার সেরে এলাম, এবার শুতে যাব। তা আপনি এত রাতে? মানে বিপদ এখনো পুরোপুরি যায়নি, একটু সাবধানে থাকবেন আর সতর্ক থাকবেন, এটা বলার জন্যই ফোন করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। গুড নাইট। গুড নাইট। কেটে দিলাম ফোনটা। সত্যি এতক্ষণ কেসটার কথা বেমালুম ভুলে গেছিলাম, কিন্তু এখন আর ওসব খুন খারাপি নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। কালকের দিনটা যাক, তারপর ভাবা যাবে। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল 10টার দিকে। সকাল থেকেই বেশ উত্তেজিত হয়ে আছি, কখন যে বিকেল হবে বারবার ঘড়ি দেখছি। দুপুরের খাওয়া দাওয়াটা প্রায় কোনো রকমে করেছি। বিকেল 4টে বাজতে বাজতেই একদম ফিটফাট হয়ে প্রায় হাফ বোতল সেন্ট গায়ে ঢেলে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় কিছু গোলাপ ফুল আর একটা ডার্ক চকলেট নিয়ে নিলাম। যতদূর শুনেছি মেয়েরা এসব জিনিস খুব পছন্দ করে। ছোটবেলা থেকে মেয়েদের থেকে একটু দূরে দূরেই থেকেছি, এরকম অভিজ্ঞতা প্রথম। প্রায় 15 মিনিটের মধ্যে তন্নির বলে দেওয়া কফি শপের সামনে পৌঁছে গেলাম। তন্নির 4:30টার সময় আসার কথা। অপেক্ষা করতে থাকলাম, কিন্তু প্রায় 5:30 যখন বাজে তখনও তন্নি এলো না। আর অপেক্ষা করতে পারলাম না, চলে এলাম। নিজের সময় দিয়েও কেন এলো না? খুব রাগ হচ্ছিল। এতক্ষণ কারোর জন্য কোনোদিন অপেক্ষা করিনি, কিন্তু আবার চিন্তাও হচ্ছিল। তাই ঠিক করলাম হস্টেলে গিয়ে একবার খোঁজ নেব। হস্টেলে গিয়ে জানতে পারলাম আজ সকাল থেকেই নাকি তন্নিকে দেখা যাচ্ছে না। সবাই ভেবেছিল কলেজে গেছে, কিন্তু ওর এক ক্লাসমেটকে জিজ্ঞাসা করে জানা গেল সে নাকি আজ কলেজ যায়নি। আমার সাথে দেখা করার কথা ছিল, তাও এলো না। এবার আমার একটু ভয় করতে শুরু করলো। কাকুকে ফোন করলাম, জানালাম সব ঘটনা। প্রায় 10 মিনিটের মধ্যেই কাকু চলে এলো। সবাই মিলে প্রায় রাত 10টা অবধি খুঁজলাম তন্নিকে, কিন্তু কোথাও নেই। বন্ধু বান্ধবের বাড়িতেও কাকু ফোন করেছিল, কিন্তু কেউই কিছু জানে না। এক রাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলাম। রাতে খেতেও ইচ্ছে করলো না। সারা রাত ভেবেছি কোথায় যেতে পারে তন্নি। কাকুর থেকে জানতে পারলাম তন্নির ফোন সকাল 10টা অবধি সিগন্যাল দেখাচ্ছে, তার হস্টেলের আশেপাশেই, কিন্তু তারপর থেকে সুইচ অফ। কাকু আশ্বাস দিয়েছে খুঁজে বের করবে ওকে, কিন্তু তবুও যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। সকাল হতে ব্রেকফাস্ট করে ক্লাবে গেলাম। মনটাকে একটু ফ্রেশ করা দরকার, না হলে চিন্তায় ফাঁক থেকে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা মেয়েকে দেখে থমকে গেলাম, তন্নি। কিন্তু চোখে সেই গভীরতা তো নেই, একটা অদ্ভুত হিংস্রতা রয়েছে সেখানে। চিৎকার করে ডাকলাম, তন্নি! অথচ তন্নি যেন শুনতে পেল না। আমি ওর কাছে ছুটে গেলাম, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই ও একটা ট্যাক্সিতে উঠে চলে গেল। আমিও একটা ট্যাক্সি নিয়ে পেছনে ছুটলাম। এলাকা ছাড়িয়ে প্রায় এক নির্জন ফাঁকা জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। তন্নি নেমে ভেতরে চলে গেল। আমি একা ভেতরে যেতে সাহস পেলাম না, তাই ভাবলাম সোজা থানায় গিয়ে কাকুকে নিয়ে এখানে ফিরে আসব। সেই মতো ট্যাক্সিতেই সোজা থানায় গেলাম। থানায় ঢুকে দেখি তন্নির রুমমেট মৌপিয়া চেয়ারে বসে কাঁদছে। সব শুনে যেটুকু বুঝলাম, মৌপিয়া কাল রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ রাত 1টা নাগাদ তন্নির ফোন পায়। তন্নি নাকি কাল রাতে
হস্টেলে ফেরেনি। অত রাতে ফোন দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল মৌপিয়া। তন্নি ফোনে বলে সে পেছনে পুকুরের কাছে রয়েছে, কিছু নাকি বিপদ হয়েছে, ওকে আসতে বলেছিল। মৌপিয়া কিছু না ভেবেই ছুটে যায়, কিন্তু পুকুরের কাছে গিয়ে কাউকে দেখতে পায় না। হঠাৎ পেছন থেকে কেউ ওর দুটো হাত শক্ত করে ধরে বেঁধে দেয়। তাকিয়ে চমকে উঠে দেখে তন্নি দাঁড়িয়ে রয়েছে সামনে, চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। ওর হাতে একটা মদের বোতল। জোর করে মৌপিয়াকে মদ খাওয়াতে চায় তন্নি, কিন্তু মৌপিয়া কোনো রকমে ওকে লাথি মেরে ফেলে ছুটে ঘরে চলে আসে। সারা রাত দরজা বন্ধ করে বসেছিল রুমে। সকাল হতেই থানায় এসেছে। সব শুনে আর সময় নষ্ট না করে আমি আর কাকু মৌপিয়াকে নিয়ে চলে এলাম সেই নির্জন বাড়ির সামনে। আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তন্নি যদি খুন করে তাহলে ও আমাকে জানিয়ে ঝামেলা কেন বাঁধাতে গেল? আমি না থাকলে তো সহজেই খুন করতে পারত। তাছাড়া খুন করবেই বা কেন? ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম নির্দিষ্ট ঠিকানায়। সবাই মিলে গেট খুলে বাড়িটাতে ঢুকলাম। বাড়িটা যে পরিত্যক্ত তা বোঝাই যাচ্ছে। গেট থেকে সোজা পাথর বিছানো রাস্তা চলে গেছে বাড়ির সদর দরজা অবধি। দুপাশে একসময় বাগান ছিল, তবে আজ তা আগাছার জঙ্গলে পরিণত হয়েছে। দরজার কাছে গিয়ে পৌঁছলাম তিনজনে। দুজন কনস্টেবল গেটের সামনে দাঁড়িয়ে আছে। দরজায় হালকা ধাক্কা দিতে দরজা খুলে গেল। ঢুকে পড়লাম তিনজনে। একটা সম্পূর্ণ ফাঁকা ঘর, চারদিকে মোট 3টে ঘর, সবই তালা বন্ধ, আর একটা সিঁড়ি উঠে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম। উপরে 2টো ঘর, একটা ঘর তালা বন্ধ আর একটা ঘরে কোনো তালা নেই। আমরা এগিয়ে গেলাম সেই দরজাটার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ এক ভীষণ ধাক্কা। তিনজনে মিলে দরজাটা খুলে মাটির ওপর পড়লাম। হঠাৎ আক্রমণে হতচকিত হয়ে গেছিলাম। মাটিতে পড়া অবস্থায় দেখলাম তন্নি মৌপিয়ার ওপর চড়ে ওর গলা টিপে ধরেছে। কাকু তৎক্ষণাৎ উঠে তন্নিকে টেনে তুলে একটা থাপ্পড় মেরে শান্ত করল ওকে। আমি অবাক হয়ে দেখছি ওর চোখের হিংস্রতা। চেনা তন্নির সাথে কিছুতেই মেলাতে পারছি না। কাকুই প্রশ্ন করল, তার মানে তুমিই করেছো খুনগুলো? হ্যাঁ। আমার খুব অদ্ভুত লাগলো। ওর গলার স্বরটাও যেন অন্যরকম লাগছে। আমি এতটাই অবাক যে কোনো কথা বলতে পারছি না। আবার কাকুর গলা পেলাম। তাহলে তুমি আবার অগ্নির কাছে গিয়ে তোমাকে বাঁচাতে বললে কেন? যাতে আমাকে কেউ সন্দেহ না করে। খুনগুলো তার মানে তুমিই করেছো? হ্যাঁ। কেন? কারণ আমি মৃত্যু দেখতে ভালোবাসি, আর এই মৃত্যুই শান্তির পথ। আমি সবাইকে শান্তি দিতে চেয়েছি। এইসব তন্নির মুখ থেকে শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঝাঁপিয়ে গিয়ে পরপর প্রায় 10-12টা থাপ্পড় মারলাম। তারপর বললাম, কালকে আসনি কেন? আমায় দাঁড় করিয়ে রেখে কি পেলে? তন্নি যেন অবাক হয়ে গেল। বলল, মানে কোথায় যাব? এবার আমার একটু সন্দেহ হলো। জিজ্ঞাসা করলাম, তুমি কে? তুমি তন্নি নয়? সত্যি করে বলো তুমি কে, না হলে তোমার বাড়িতে ফোন করে তাদের ডেকে নিয়ে আসবো। কথাটায় কাজ হলো। মেয়েটা মাথা নিচু করে বলল, আমি কখনোই যাইনি আপনার কাছে। মানে? আমার নাম কিঙ্কিনি, তন্নি আমার যমজ বোন। আমরা তিনজনেই চমকে উঠলাম। এটা তো তন্নি জানায়নি। মৌপিয়াকে জিজ্ঞেস করায় ও বলল সেও জানতো না। এবার কাকু জিজ্ঞাসা করল, খুনগুলো কেন করলে? ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তন্নি ছিল আমার একমাত্র ভরসা। আমার যমজ বোন, দুজনের পছন্দ এক, কাজকর্ম এক, তবুও সবাই ওকেই বেশি ভালোবাসে। আমি একটু ছটপটে ছিলাম, আর তন্নি ছিল শান্ত। এছাড়া আর কোনো পার্থক্য ছিল না আমাদের। তবুও ছোটবেলা থেকে সবাই ওর সাথেই আমার তুলনা টেনে আমাকে নানা কথা শোনাতো। সহ্য করতে করতে একসময় আর পারলাম না। আমার বয়স তখন 21। বাড়ি থেকে পালিয়ে এলাম এই কলকাতায়। নিজের মতো থাকতে শুরু করলাম। তার কয়েকদিনের মধ্যেই রাস্তায় দেখলাম ওই তন্নিকে। খোঁজ নিয়ে জানলাম এখানে পড়াশোনার জন্য এসেছে। খুব রাগ হলো আমার। ওর থেকে দূরে গিয়ে নিজের অস্তিত্ব বানাবো বলে পালিয়ে এলাম, সে এখানেও এসে জুটল। মনে মনে ঠিক করলাম ওকে সবার কাছে খারাপ বানাতেই হবে। ওর অনুপস্থিতিতে আমি ওর জায়গায় হোস্টেলে ঢুকতাম। দুজনকে একই দেখতে বলে কেউ ধরতেও পারেনি।
তন্নি জানতো না আমি এখানে আছি। পর পর কয়েকটা খুন করলাম। হোস্টেলে ঢুকতে খুব একটা অসুবিধা হলো না জানেন। শেষবার চিঠিটা মৌপিয়ার উদ্দেশ্যেই ছিল, কিন্তু তন্নি আপনাকে জানালো। তখনই প্ল্যান করলাম এই সুযোগে তন্নিকে ফাঁসিয়ে দেব, কিন্তু আপনারা সেদিন হোস্টেলে থাকায় কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। দুজনকে একসাথে দেখে ফেললে আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেত, তাই সেদিন কিচ্ছু করলাম না। কাল কলেজ ফেরার পথে তন্নিকে কিডন্যাপ করি। রাতে তন্নি সেজে হোস্টেলে ঢুকে মৌপিয়াকে পুকুরের কাছে ডাকি। ইচ্ছে করে মৌপিয়াকে বেঁচে ফিরতে দিই, তারপর ভাবি তন্নিকে হোস্টেলে পাঠিয়ে দেব, তাহলে সবাই ওকেই খুনি ভাববে। আমি নিশ্চিন্তে বাকি জীবন থাকতে পারবো, আর কেউ আমাকে তুলনা করবে না। কিন্তু কালকে ওই ছেলেটা আমাকে দেখে ফেলে, আমার পিছু নিয়ে বাড়িতে এসে পড়ে। আমি পালাতে যাচ্ছিলাম, কিন্তু শেষে আপনারা চলে এলেন। আর কেউ কোনো কথা বলছে না, সবাই রীতিমতো অবাক। আমি বললাম, তন্নি কোথায়? আমাকে ছেড়ে না দিলে ওকে কোনোদিনই কেউ খুঁজে পাবে না। কাকু আর কোনো কথা না বলে ওকে নিয়ে থানায় চলে গেল। স্বীকারোক্তি নিয়ে চার্জশিট রেডি করতে বেশ কিছুটা সময় লাগবে, ততদিন লকআপে থাকবে মেয়েটা। কিন্তু আমার মন মানছে না, তন্নিকে খুঁজে বের করতেই হবে। কাকুর কথা মতো দুজন অফিসারকে নিয়ে গেলাম তন্নির বাড়িতে। অফিসাররাই যেত খবর দিতে, কিন্তু কাকুকে বলে সঙ্গে আমিও গেলাম। কেন জানি বিষয়টা মন থেকে মানতে পারছিলাম না, খুঁত করছিল। যাওয়ার সময় লোকাল থানার দুজন অফিসারকে সব জানিয়ে তাদের সঙ্গে নিয়ে পৌঁছলাম ওর বাড়িতে। বেশ বড় 3 তলা বাড়ি, দেখে বোঝা যাচ্ছে প্রায় 100 বছরেরও বেশি পুরনো বাড়ি। ঢুকলাম গেট দিয়ে। দরজায় নক করতে একজন লোক এসে দরজা খুলে দিল। পোশাক দেখে বুঝলাম চাকর স্থানীয় কেউ হবে। তন্নির কাছ থেকে ওর দাদু দিদার নাম জেনে নিয়েছিলাম। এক অফিসার জিজ্ঞাসা করল, আচ্ছা, রবীন্দ্র প্রতাপ রায়চৌধুরী বাড়ি আছে? লোকটা আমাদের ভেতরে আসতে বলে সরে দাঁড়াতে আমরা সবাই ভেতরে ঢুকলাম। একটা হল ঘরে আমাদের বসিয়ে রেখে লোকটা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক এসে আমাদের নমস্কার করে বসলেন আমাদের উল্টো দিকের একটা চেয়ারে। আমরাও প্রতি নমস্কার করলাম। অফিসার কথা শুরু করল, আপনাদের পরিবারের সকলকে খবর দিন, কিছু জরুরি কথা আছে। বৃদ্ধ লোকটি একজনকে ডেকে বাড়ির সবাইকে খবর দিতে বললেন। কিছুক্ষণ পর সবাই এলে বাড়ির কর্তা বললেন, আমার পরিবারের সবাই এসে গেছে, এবার বলুন কি ব্যাপার। তন্নি রায়চৌধুরী আপনাদের কে হয়? আমার নাতনি। সে কোথায়? বেশ কয়েক বছর আগে এ বাড়ি ছেড়ে চলে যায়, শুনেছি এখন কলকাতায় আছে। আমাদের আরও এক দফা অবাক হওয়ার বাকি ছিল হয়তো, এখন সেটা পূর্ণ হলো। অফিসারই আবার বললেন, আর কিঙ্কিনী রায়চৌধুরী? এই নামে আমাদের পরিবারে কেউ নেই। মানে আমাদের পরিবারে কিঙ্কিনী বলে কেউ নেই। তন্নি রায়চৌধুরীর কোনো যমজ বোন নেই? না, ও বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু কি ব্যাপার বলুন তো? আসলে তন্নি কলকাতায় গিয়ে কলেজে পড়তো, আর এক হোস্টেলে থাকতে শুরু করেছিল এই মাস 6 আগে। হোস্টেলের নাম মহামায়া হোস্টেল। সেখানে কয়েক মাস ধরেই খুন হচ্ছিল। আমরা তদন্ত করে তন্নিকে অ্যারেস্ট করি। সে জানায় সে নাকি তন্নির যমজ বোন কিঙ্কিনী। অফিসার সমস্ত ঘটনা জানালেন বাড়ির কর্তা মানে তন্নির দাদুকে। সব শুনে ওনার মুখে কষ্ট ফুটে উঠল। উনি জানালেন, আমার 2 ছেলে, তনু মানে তম্বি রায়চৌধুরী আমার বড় ছেলের একমাত্র মেয়ে। তনু হওয়ার 5 বছরের মাথায় ওরা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তনুমা তখন অনেক ছোট। আমরা সবাই যথাসম্ভব চেষ্টা করেছিলাম ওর একাকিত্ব দূর করার, কিন্তু বাবা মার অভাব হয়তো কেউই পূর্ণ করতে পারে না। অত ছোট বয়সে মা বাবাকে হারিয়ে একাকিত্বে ভুগে ওর এক মানসিক সমস্যা শুরু হয়। তনু নিজের কল্পনায় জন্ম দেয় ওর এক সব সময়ের সাথী, ওর যমজ বোন কিঙ্কিনী রায়চৌধুরীকে।
কল্পনার এই বোন হয়ে ওঠে ওর একমাত্র ভরসা। প্রথম প্রথম ও শুধু নিজের মনের কথা তার সাথে শেয়ার করত। আমরা ভাবতাম যদি এতে ও ভালো থাকে তো থাক না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেটা বেড়ে যায়। কখনো নিজেই হয়ে উঠত কিঙ্কিনি, আবার কখনো হয়ে উঠত তম্বি। ওর বয়স তখন 19। আমাদের বাড়ির এক চাকরকে ও খুন করে। এটাই ছিল ওর মানসিক সমস্যার কবলে পড়ে প্রথম খুন। চাকরটা সবজি কেটে বটি খোলা রেখেই উঠে গেছিল অন্য কোনো কাজ করতে। ও পেছন থেকে গিয়ে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে পড়ে ওই বটির ওপরে। তৎক্ষণাৎ মৃত্যু। আর তনু ওই মৃতদেহের পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছিল আর বলছিল, ঘুমাও, এবার তুমি শান্তিতে ঘুমাও, আর কেউ বিরক্ত করবে না। আমরা বাড়ির কেউ ছাড়া আর অন্য কেউ জানে না এই ঘটনা। আমরা রাতারাতি তার সৎকার করি আর পাড়ায় রটিয়ে দিই সেই গ্রামের বাড়ি ফিরে গেছে। লোকটা 3 কুলে কেউ ছিল না, তাই ঝামেলা হলো না কোনো। আমরা দেরি না করে তনু মায়ের চিকিৎসা করাই। বেশ কয়েকদিন ভালো ছিল। তারপর বছর 2 আগে কাউকে কিছু না বলে একদিন বাড়ি থেকে চলে যায় একটা নোট লিখে রেখে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কলকাতায় আছে। ও আমাদের কারোর সাথে যোগাযোগ রাখতে চায়নি, তাই আমরাও আর কেউ যোগাযোগ করিনি। লুকিয়ে খোঁজ করতাম, আবার কোনো হয়তো কারণে লোকটা ওর ফিরে এসেছে। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছেন উনি। আমিও আর কথা বলার মতো অবস্থায় নেই। আমরা ফিরে এলাম কলকাতায়, ফিরে এলাম বাড়িতে। কারোর সাথে কথা না বলে সোজা ছাদে চলে গেলাম। মন ভালো নেই। কালোকে কোর্টে তোলা হবে। হোস্টেলে ওর জিনিসপত্র ঘেঁটে কিছু পুরনো কাগজ পাওয়া গেছে, যার মাঝে মাঝে অক্ষর কাটা। মানসিক সমস্যার জন্য হয়তো ফাঁসি হবে না, কিন্তু বেশ কয়েক বছরের জেল তো হবেই। একটা সিগারেট ধরালাম আর মনে মনে একটা কথাই বললাম, তাড়াতাড়ি ফিরে এসো তন্নি, তোমার অপেক্ষায় রইলাম। তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দায়িত্ব আমার। তোমার বাকি জীবনের সব একাকিত্ব মুছে দেওয়ার দায়িত্ব আমার। চোখের কোণা থেকে বেয়ে এলো এক ফোঁটা নোনতা জল। শুনছিলেন অদ্ভুত, লেখিকা দিশানী মজুমদার। আমাদের আজকের গল্পে গল্প পাঠিয়েছিল সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য, এবং অন্যান্য চরিত্রে তৃষা, রৌনক, সৌরভ, রুবিনা, শুভম, সায়ন্তন, নীল, সৌমিক এবং আমি আর্য। সাউন্ড ডিজাইন আর্যদেব চ্যাটার্জি, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।